To all my students and viewers of my YouTube channel Vidyar Alo with teacher Sanwara Begum of Metal Sohar High School. Hope you all are keeping well and keeping yourself fit in this critical situation. May God give you lot of strength and blessings. I hope you all are facing lot of problems for doing your studies such as going to tuition and doing any other work. But I hope you are capable to cope up with these situations as you are very young and talented. So I express my blessings and encourage to all of you. I hope you are facing lot of problems for your studies. So if you follow my channel with the Alo, you can easily get with your studies সাবজেক্ট ইংলিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেকে ভালো রেখেছো এই কঠিন পরিস্থিতির মধ্যেও। তোমরা হয়তো পড়াশোনা করতেও খুব অসুবিধা বোধ করছো, কারণ তোমাদেরকে বাইরে যেতে হচ্ছে এবং মাস্ক পরে যেতে হচ্ছে। অবশ্যই তোমরা সবাই মাস্ক পরে যাবে। পড়াতে খুবই অসুবিধা হচ্ছে বা পড়তে অসুবিধা হচ্ছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছ তোমরা, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও তোমরা কিন্তু তোমাদের পড়া বজায় রেখেছো আমার মনে হয়, কারণ তোমাদেরকে যদি পরীক্ষা দিতে হয় তোমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে। এবং তোমরা যদি নিয়মিতভাবে আমার ইউটিউব চ্যানেল ফলো করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ইংলিশের বা কবিতার তোমরা কিন্তু মানেটা পেয়ে যাবে এবং প্রশ্ন উত্তর ঠিকভাবে পেয়ে যাবে। Today I am going to take the class of class 12 English, and I am going to take the second poem of class 12, and the name of the poem is Asleep in the Valley, and the name of the poet is Arthur Rimbaud. Arthur Rimbaud এর পুরো নাম তোমরা জানো বা দেখেছো হয়তো টেক্সটে, জিন নিকোলাস আর্থার রিম্বাউড। তিনি একজন তরুণ কবি ফ্রান্সের। তিনি 1854 খ্রিস্টাব্দে শালবিনিতে 20 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সেনানায়ক এবং তার পিতার কাছ থেকে তিনি অনেক যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেন এবং রোমাঞ্চকর অনুভূতি নিয়ে নিজেকে উন্নতি করেছেন এবং নিজেকে প্রসারিত করেছেন একজন কবি হিসাবে। তিনি ছোটবেলা থেকেই কবিতা লেখেন। মাত্র 16 বছর বয়সে তার প্রথম কবিতা দ্য ড্রাঙ্কেন পোয়েট প্রকাশিত হয় 1870 খ্রিস্টাব্দে। তিনি যখন তার বয়স 19 বছর তখন তিনি লেখা ছেড়ে দেন, কেননা তিনি ফ্র্যাঙ্কো ডাচ কলোনিয়াল ওয়ারে যুক্ত হন। এই কবিতায়, যেটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটির থিম বা বিষয়ে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের মধ্যে। সেটা হলো, ফার্স্টই হলো অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, সেকেন্ড হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার্ক, থার্ড হচ্ছে লাইফ। তার মানে প্রথমে টাইম বললাম অ্যাকসেপ্টেন্স অফ ডেথ মানে হচ্ছে মৃত্যু আমাদের বরণ করে নিতে হবে শেষে। দ্বিতীয়টি হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি মানে কি, তোমরা ইন্ট্রোডাকশন ওই ফিউটিলিটি কথাটা পাবে। ফিউটিলিটি মানে হচ্ছে মিনিংলেস, অর্থহীন। যুদ্ধ একটি অর্থহীন যুদ্ধ, যে দেশে দেশে হয়, অনেক দেশের সঙ্গে অনেক দেশের হয়, সেটির কিন্তু ফল কিন্তু খুব খারাপ হয়, করুণ হয় এবং এই ফল অর্থহীন, কোনো মানেই রাখে না। আর তৃতীয়টা যেটা হচ্ছে লাইফ, জীবন। জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। কেন? এই জীবন আমরা কিন্তু আমাদের ভগবানের কাছে পেয়েছি, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। এই জীবন খুবই দামি, কিন্তু একটি তরুণ জীবন যদি যুদ্ধের সংহারে শেষ হয়ে যায় তাহলে কিরকম হয়? এটি কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা। তাহলে তিনটি বিষয় আমাদের এই কবিতার মধ্যে আমাদের কবি জিন নিকোলাস আর্থার রিম্বাউড তুলে ধরেছেন। এই কবিতায় তিনি অসংখ্য সিম্বলস বা প্রতীক, ইমেজারি, চিত্রকল্প, মেটাফর, আইরনি, রূপক
ইত্যাদি তুলে ধরেছে। সিম্বলস যেমন হচ্ছে যেমন সান, ভ্যালি ইত্যাদি ওয়ার্ডগুলি ব্যবহার হয়েছে। তাহলে এই কবিতায় আরো তিনটে বিষয় আমি গুরুত্বপূর্ণ মনে করছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সিম্বলিজম, দ্বিতীয়টা হচ্ছে সুরিয়ালিজম, আর তৃতীয়টা হচ্ছে ড্যাডিয়াজম। এবার ড্যাডাইজম, সুরিয়ালিজম, সিম্বলিজম কি? সিম্বলিজম তোমরা পাবে, পড়তে পড়তেই তোমরা অনেক শব্দগুলি পাবে, যেমন সান, ভ্যালি ইত্যাদি, এগুলো প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। সুরিয়ালিজম মানে হচ্ছে যে কবি এরকম ভাবে শব্দ চয়ন করেছেন বা শব্দ বেছেছেন যে শব্দ বাছার মধ্য দিয়ে তিনি কল্পনা এবং বাস্তব জগতের সীমারেখা লঙ্ঘন করেছেন, এবং তিনি এই লঙ্ঘন করেই কিন্তু অনেক উচ্চ শিখরে পৌঁছেছেন এবং কবি হিসাবে খ্যাতনামা লাভ করেছেন। আর ড্যাডাইজম মানে হচ্ছে কি, আমরা মনুষ্য জাতি আমাদের কিছু ক্রিয়াকলাপ বা অ্যাক্টিভিটি এরকমই থাকে যেটার কোনো মানেই রাখে না। যেমন ধরো যুদ্ধ, ওয়ার, যেটা আমরা এই কবিতার মধ্যে দেখব। এই যুদ্ধ করে, দেশে দেশে যুদ্ধ করে কি লাভ হয়েছে? সে তোমরা সবাই জানো যে যুদ্ধের সাথে প্রাণহানি হয়, অনেক লোক মারা যায় এবং অর্থের কিছু অভাব হয়ে যায়, অর্থ শেষ হয়ে যায়। কিছু দেশ অর্থের জন্য একদম কিরকম নেমে পড়ে, এবং কিছু তরুণ সৈন্য তারা মারা যায়, এবং তাদের এই মৃত্যু খুবই দুঃখজনক। তাহলে এই যুদ্ধ করে আমার মনে হয় যে কিছুই ফল হয় না বা এটা নিরর্থক। এই কবিতাটি কিন্তু একটা সনেট, যেটা 14 লাইন। সনেট মানে তোমরা আগেও পড়েছো যে কি না, ইট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইথ পার্টিকুলার রাইমিং স্কিম। প্রথম যে 8টা লাইন সেটাকে বলে অক্টেভ, আর পরের যে 6টা লাইন সেটাকে বলে সেক্সেট। এই যে সনেটটি, এটি হচ্ছে আমাদের পেট্রাকিয়ান সনেট। তার পেট্রাকিয়ান সনেট, পেট্রাক হলো একজন ইটালিয়ান কবি। তাহলে পেট্রাকিয়ান সনেটের কিরকম রাইমিং স্কিম হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ABCB DEFE GGH আর তারপরে IIJ, এইটা হচ্ছে রাইমিং স্কিম। এই কবিতাটি প্রথমে ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়, যেটির নাম লি ডরমিওর লিভার। পরে এটা ইংরাজিতে অনুবাদ করা হয়। এরপর আমরা চলে যাব একদম কবিতার যে ইন্ট্রোডাকশন, সেটা তোমরা সবাই কিন্তু বইয়ের দিকে তাকাবে, পেজ 63 তে। Jean Nicolas Arthur-Rimbaud 1854 to 1891 was a French poem from the 19th century. তাহলে জিন নিকোলাস আর্থার রিবাউড পুরো নাম আমরা পেয়েছি, যিনি 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1891 তার মৃত্যু হয়। একজন ফ্রেঞ্চের কবি, মানে ফ্রান্সের কবি ছিলেন 19 শতাব্দীতে। He started writing poetry, তিনি কবিতা লিখতে শুরু করেন even before he reached his teens। তিনি যখন টিনস, তার মানে 13 থেকে 19 বছর যখন তার বয়স, তখন তিনি কবিতা লিখেছিলেন। He stopped writing poetry at the age of 19। যখন তার 19 বছর বয়স, তখন তিনি লেখা বন্ধ করেছেন। এটা আমি আগে বলেছি তোমার। His major works include 2 music evening prayer। তার প্রধান কিছু কাজ, সেটা হলো দুটো বই, একটা হচ্ছে The Music, একটা হচ্ছে ইভিনিং প্রেয়ার। The present poem, এই যে কবিতাটি, সেটি অরিজিনালি টাইটেল, যেটার আসল নাম ছিল ডরমিওর লিভার, was included in this collection of poetry called Poesis। এই পোয়েসিসের মধ্যে এই কবিতাটি সংগ্রহিত করা হয়, যেটা 1872 প্রকাশিত। This poem is written in the model of the Italian sonnet। এটি ইটালিয়ান সনেটের পদ্ধতিতে লেখা হয়। That has 14 lines, যেটা 14 লাইনে লেখা, ডিভাইডেড অক্টেভ সেক্সেট। জানো প্রথমের 8টা লাইন অক্টেভ, দ্বিতীয় 6টা, আর পরের যে ভাগটি 6টা লাইনে সেটি সেক্সেট বলে। The poet explores the inherent futility of war। আমি এখনই বললাম futility মানে হচ্ছে মিনিংলেস, অর্থহীন, যেটা কোনো মানে রাখে না। তাহলে যুদ্ধর কোনো অর্থই হয় না, এটা নিয়ে এই কবিতাটা মেন বিষয়। This theme is expressed in the contrasting images of bountiful nature। আর এর পরিবর্তে যে ইমেজ, যে চিত্রকল্পগুলি ব্যবহার হয়, সেগুলো কি না নেচারকে চিত্রকল্প হিসেবে আমরা ঘুরে ধরবো। অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এ ট্র্যাজিক ডেথ, এবং আরও কি বলা হয়েছে, একটি দুঃখজনক মৃত্যু একজন তরুণ সৈন্য। ইয়ং মানে হচ্ছে তরুণ, যে সোলজার মানে সৈন্য। ইন দ্য মিডস অফ নেচার স্প্লেন্ডার, প্রকৃতির ঔজ্জ্বল্যের মাঝে
একটি তরুণ সৈন্য তার নিথর দেহ পড়ে থাকে প্রকৃতির মাঝে। প্রকৃতি অনেক পাতা, অনেক গাছপালা, ঝোপ ঝাপ, ছোট গাছ বড় গাছ থাকে বা ঘাস থাকে বড় বড়, তার মাঝে একটা দেহ পড়ে আছে। সেই দেহটি কার? না একটি সৈন্য। অ্যাসিড ইন দ্য ভ্যালি কবিতাটি হয় 1870 সালে, নয়তো 1877 সালে লেখা। এই কবিতার বিষয়ে একটু আমরা জেনে নেব ইন্ট্রোডাকশন পরে, এটা আমরা এখন বলবো। কবিতাটির উপলক্ষ হলো 1870 সালে ফ্রান্স প্রুশিয়ার যে যুদ্ধ, অথবা 1877 সালের ফরাসি রুশ যুদ্ধ। 1876 সালে র্যাবো ডাচ কলোনিয়াল বাহিনীর একজন যোদ্ধা ছিলেন। তিনি হয়তো সেই সময় কোনো উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, সে সময় একজন যোদ্ধাকে তিনি মৃত অবস্থায় পড়ে আছে এরকম দেখতে পান। পরে তিনি তার অনুভূতি কবিতার মাধ্যমে ব্যক্ত করেন। একজন তরতাজা সৈনিক এই কবিতার একমাত্র চরিত্র। একটি সুন্দর সূর্য আলোকিত উপত্যকায় যে ঘুমিয়ে আছে সে আর কখনো জাগবে না। কবিতাটির বিষয়বস্তু হলো যুদ্ধের অসারতা, বর্বরতা। একজন রণক্লান্ত সৈনিক একটি সুন্দর উপত্যকা ঘুমিয়ে রয়েছে। ঘুম এখানে মৃত্যুর বিপদ, কিন্তু সৈনিকটির ঘুম কোনোদিনও ভাঙবে না, কারণ সে যুদ্ধের শিকার। কবিতাটি সনেট রীতিতে লেখা। এটি 4 লাইনের 2টি স্তবক আছে, তোমরা আগেও জানো, এবং 3 লাইনের 2টি স্তবক নিয়ে গঠিত। কবিতাটি একটি পেট্রার্কিয়ান সনেট, এটা আমরা আগেও বলেছি, আমি আগেও বলেছি। এরপর আমরা চলে যাব কবিতাটিতে আমরা চলে যাব। কবিতাটিতে একটু লক্ষ্য করবে। এ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows, তাকে বলে দিছে একটি ছোট উপত্যকা। ভ্যালি মানে উপত্যকা। where a slow stream flows, যেখানে একটি ধীমে গতিতে একটি ঝর্ণা বয়ে চলেছে। স্ট্রিম মানে ঝর্ণা, ধীমে গতিতে একটি ঝর্ণা বয়ে চলেছে। এটি সূর্য পর্বত দিয়ে ঘেরা। এই যে উপত্যকাটি সেটি কিন্তু পর্বত দিয়ে ঘেরা, কেননা ভ্যালি উপত্যকার চারদিকে পর্বত থাকে। তাহলে এই পর্বতের মাঝে উপত্যকা, সেই মাঝ দিয়ে একটি নদী বয়ে চলেছে। এ লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, ছোট জলধারা বয়ে চলেছে ধীর গতিতে, সেই উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। এবং দেখো এই উপত্যকার মধ্য দিয়ে যখন বয়েছে, সে একটা সিলভার রং বা রূপলি রঙের একটা সরু সুতোর মতো একটা দাগ ছেড়ে যাচ্ছে। তার মানে সবুজ ঘাসের উপরে এই রূপলি ফেনার রেখা এঁকে দিচ্ছে এই নদীটি। গ্রাস ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান, আচ্ছা, ঘাসের উপরে এই নদীটি বা ঝর্ণা বয়ে যাচ্ছে। যেহেতু সূর্য পাহাড় চূড়া থেকে তার আলো বিকীর্ণ করে, দেখো এখানে কি লেখা আছে, গ্রাস ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান, তাহলে পাহাড় চূড়া থেকে কি আসছে? সূর্যের কিরণ। পাহাড় চূড়া থেকে আলোর বিকিরণ ঘটছে, সূর্যের বিকিরণ ঘটছে। সূর্য রশ্মি উপত্যকাটিকে উজ্জ্বলতায় ভরে দিচ্ছে। দেখো এই উপত্যকাটিতে কি ভরে দিচ্ছে? না সূর্যের আলো, সূর্যের পুরো আলো ভরে দিচ্ছে এই উপত্যকা। রেজ মানে হচ্ছে ছটা, সূর্যের কিরণ বা ছটা। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তাহলে তারা যে উপত্যকার মধ্যে যে হলো বা খালি জায়গাটা আছে, গহ্বর মতন জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু ভরে তুলছে সূর্যের কিরণ বা সূর্যের ছটা। এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ, ওখানে দেখা যাচ্ছে ওই ঘাসের উপরে কে পড়ে আছে? না একটি সৈন্য, খুবই তরুণ সৈন্য। ইয়ং মানে তরুণ, লাইজ মানে সে পড়ে আছে, ওপেন মাউথ মানে মুখ খোলা অবস্থায়, হাঁ করা অবস্থায়। যখন ঘুমিয়ে পড়ে মানুষ তখন মুখ হাঁ হয়ে যায় অনেকে, তো এখানেও তার মুখ হাঁ হয়ে যাচ্ছে। এ পিলো মেড অফ ফান, একটি বালিশ যেটা ফানের তৈরি। তাহলে ফান মানে হচ্ছে এক জাতীয় আগাছা। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে,
তাহলে তার বালিশ হিসেবে কি আছে না ফানের আগাছা বালিশ আছে তার মাথার তলায়। অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ সে প্রসারিত করে আছে ইন দ্য হেভি মানে পরিপূর্ণ, আন্ডারগ্রোথ মানে ঘাসের উপরে, ফান বা আগাছার উপরে তিনি নিজেকে প্রসারিত করে আছেন। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোট। পেল মানে তার চেহারা কিরকম লাগছে না বিবর্ণ। সবকিছুই তো উপত্যকার মধ্যে সবকিছুই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই প্রকৃতি সৌন্দর্য বাড়িয়ে তুলে, প্রকৃতির ঘাস পালা ইত্যাদি গাছ আগাছা সবই সৌন্দর্য বাড়াচ্ছে। আসলে সৈনিকটিকে বাদ দিয়ে উপত্যকার সবকিছুই জীবন এবং প্রাণ শক্তিপূর্ণ। খালি সৈনিকটি কিন্তু প্রাণহীন একটি নিথর দেহ তারপরে রয়েছে উপত্যকাটির মধ্যে। আর তারকে কিরকম দেখাচ্ছে, তার শরীর বিবর্ণ, পেল মানে ফ্যাকাশে, ইন ইজ ওয়ার্ম প্রকৃতি তো চাইছে তাকে উষ্ণতা দেবার জন্য। গ্রিন সবুজ হয়ে গেছে চারদিকে, চারদিকে গাছপালা ইত্যাদি আগাছা ছোট গাছ ঝাড় ইত্যাদি ভরে আছে। সানসোক্ট বেড সূর্য স্নাত বিছানা, সূর্য স্নাত বিছানায় তিনি শুয়ে আছেন। His feet among the flowers তার পাগুলো কোথায় আছে না ফুলের ওপরে, ফুল তার পায়ের উপরে আছে। His lips সে ঘুমিয়ে আছে। His smile is like infant তার হাসি কিরকম না নিষ্পাপ এক হাসি, নিষ্পাপ একটি শিশুর মতো তার হাসি। জেন্টেল ইনফ্যান্ট মানে শিশু, তো তাহলে শিশু সুলভ হাসি। জেন্টেল মানে খুব ভদ্র একদম সাধারণ। উইথাউট গাইল মানে ভণ্ড ছাড়া, ভনিতা ছাড়া, মানে তার হাসির মধ্যে কোনো ভনিতা নেই, কোনো ভণ্ড নেই, খুব সাধারণ একটা নিষ্পাপ একটা শিশু সুলভ হাসি সে দিয়েছে। আহ নেচার কি ফিম, আহ প্রকৃতি, প্রকৃতি তাকে তো উষ্ণতা দিয়ে রাখছে, তাকে বাঁচাবার চেষ্টা করছে বা তাকে উষ্ণতা দিয়ে রাখছে, কিন্তু সেই উষ্ণতা দিয়েও তার কিন্তু প্রাণ শক্তি দিতে পারছে না। হি মে ক্যাচ কোল্ড কেন না প্রকৃতি চাইছে তাকে ঠান্ডা না লাগা, তাই তিনি কি করছে না উষ্ণতা দিচ্ছে, কিন্তু সবই বৃথা, কেননা তিনি তো মৃত্যুবরণ করেছেন। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ স্লিপ যে গুনগুন করছে, যেসব কীট পতঙ্গ গুঞ্জন করছে তার কিন্তু ঘুমকে কিন্তু ডিস্টার্ব করছে না বা বিরক্ত করছে না বা বিরত করছে না। হি স্লিপস ইন সানলাইট তিনি ঘুমোচ্ছেন এই সূর্যের আলোতে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট একটি হাত তার বুকের উপরে আছে। অ্যাট পিস সে শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর টু হোলস তাহলে তার গায়ের উপরে বা পেটের উপরে কি আছে, এটা দুটি গর্ত। সেই দুটি গর্ত কিসের আমাদের এটা বুঝে নিতে হবে। এই দুটি গর্ত হচ্ছে বুলেটের আঘাতের চিহ্ন। তাহলে বুলেটটি সরাসরি বুলেট বলে বলছে না, এখানে রেড হোলস বলছে। রেড মানে রক্তের একটা প্রতীক, আর হোলস মানে গর্ত, মানে বুলেটের দরুন যে গর্ত হয়ে যায় সেই গর্ত। তাহলে এটি একটি মিটোনমি বলে একটি ফিগার অফ স্পিচ যেটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে তার গায়ে বুলেটের আঘাত আছে, এত প্রকৃতি তাকে সজীব করার চেষ্টা করছে, সবকিছুই তাকে প্রদান করছে, তাকে সৌন্দর্য প্রদান করছে, তাকে শক্তি প্রদান করছে, তাকে উষ্ণতা প্রদান করছে, তাকে ঠান্ডা থেকে বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু এই সৈনিক কিন্তু তিনি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তিনি কিন্তু বুলেট আহত হয়েছে, সেই জন্য তিনি তার নিথর দেহ পড়ে আছেন, প্রকৃতি তাকেও কিন্তু সজীব করতে পারছে না। সৈনিকটি খুব কম বয়সী, সে শান্তিতে একটি সুন্দর উপত্যকার মধ্যে শুয়েছিল। উষ্ণ সূর্যালোকের ফলে আবহাওয়া কিন্তু মনোরম ছিল। সৈনিকটি উপত্যকায় এলিয়ে পড়ে রয়েছে। উপত্যকায় যে প্রচুর গাছ গজিয়েছিল তা সৈনিকের জন্য নরম বিছানা প্রস্তুত করেছে। আমরা একটু শর্টে এটা জেনে নিচ্ছি। ফান ক্লান্ত সৈনিকের বালিশ প্রস্তুত করেছে। ফুল তার ক্লান্ত পায়ের জন্য, ক্লান্ত সৈনিকের বালিশ প্রস্তুত করেছে। ফুল তার ক্লান্ত পায়ের জন্য নরম গতি হিসেবে কাজ করেছে। পতঙ্গদের সময় সুর সময় গুঞ্জন ধ্বনি ঘুম পাড়ানি গান গেয়ে তাকে ঘুম পাড়াচ্ছে। তাহলে পতঙ্গদের যে গান গুঞ্জন সেটা সেই গানটি কিন্তু তার ঘুমানোর কাজ করছে। মনে হচ্ছে সৈনিক তার বিশ্রামকে উপভোগ করছে, কারণ তার একটি হাত বুকের উপর ছিল, যা শান্তির ভঙ্গিমা।
কিন্তু তার শরীরের পাশে দুটি লাল গর্ত তার পরমানন্দময় অবস্থাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে এই যুদ্ধ যে এতটাই করুণ, যে এতটাই আমাদের দুঃখ এনে দেয়, শান্তি ভগ্ন করে, বা একটি তরুণ প্রাণ যে নিয়ে নেয়, একটি নিষ্পাপ প্রাণ, সেটাই আমরা এই কবিতায় পাবো। যে অর্থহীন এই যুদ্ধ যে করে, যে যার মাধ্যমেই হয়, তারা তো এটার মধ্যে যায় না, যারা করে